এরপর যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মিডওয়েভারি অর্থাৎ ধাত্রীবিদ্যা। আজকে আমরা ধাত্রীবিদ্যা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যাথোলজি অফ প্রেগনেন্সি, অর্থাৎ গর্ভবতী নারীর বিভিন্ন তত্ত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা এই যে গর্ভবতী বা প্রেগনেন্সি, এই প্রেগনেন্সির মানে সাইন সিমটমসটা কি? তবে স্বাভাবিক গর্ভের ক্ষেত্রে উপসর্গ বা লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবার এই আলোচনার মধ্যে কিছু কিছু লক্ষণ আমরা পাব। সেই লক্ষণগুলো থাকলে একেবারে শিওর যে তার প্রেগনেন্ট বা প্রেগনেন্সি এসছে এটা কিন্তু আমরা বলতে পারবো না। তবুও প্রাইমারিলি মানে প্রেগনেন্সি কিছু সাইন সিমটমস থাকবে, সেটা কিন্তু স্যাঙ্গুইন বা ওভার স্যাঙ্গুইন হয়ে কিছু বলা যাবে না। যেমন ধরুন, গর্ভের লক্ষণ উপসর্গ দিয়ে আমরা কতগুলো মানে বিভাগে যদি ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ লক্ষণগুলো আমাদের আনুমানিক লক্ষণ। আনুমানিক লক্ষণের মধ্যে একটা হচ্ছে অ্যামোনেরিয়া। অ্যামোনেরিয়া কথা মানে হচ্ছে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। তাহলে মাসিক বন্ধ হয়ে যাওয়া কিন্তু মানে প্রেগনেন্সির একটা লক্ষণ। কিন্তু মাসিক বন্ধ হলে আমরা প্রেগনেন্সি বলতে পারি না, কিন্তু কারণ মাসিক বন্ধ বিভিন্ন কারণে হয়। আমরা গাইনোকোলজি পড়ার সময় কী কারণে মাসিক বন্ধ হয় সেটা আলোচনা করব। তবুও আপনারা মোটামুটি সবাই জানেন যে মাসিক বন্ধ হলে যে প্রেগনেন্সি এই কথাটা বলা যাবে না। আবার প্রেগনেন্সির একটা সাইন সিমটমসের মধ্যে অন্যতম সাইন সিমটমস হচ্ছে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন বা যাকে আমরা মেডিকেল টার্মে অ্যামোনেরিয়া বলি। দ্বিতীয় হচ্ছে মর্নিং সিকনেস। প্রেগনেন্সির আরেকটি লক্ষণ হচ্ছে মর্নিং সিকনেস, অর্থাৎ সকালবেলা ঘুম ভাঙার পরে একটা অস্বস্তি বোধ হওয়া, এটা কিন্তু একটা প্রেগনেন্সির একটা প্রথম লক্ষণ। তা সাধারণত এই লক্ষণটা গর্ভের প্রথম মাস থেকে আরম্ভ হয়, হয়ে 3 মাসের মধ্যে শতকরা 50% গর্ভবতী এই অসুস্থতা বোধ করে। তাদের কী হয়, মানে একটা ঘুম ঘুম ভাব, ক্লান্তি বোধ, এই সমস্ত সেন্সেশনগুলো হয়। আর সেই সঙ্গে তার মেনস্ট্রুয়েশনটা বন্ধ থাকে। তাহলে এই যে মর্নিং সিকনেস একটা মানে লক্ষণ, যেটা প্রেগনেন্সির একটা লক্ষণ বলে আমরা মনে করছি, এখানেও কিন্তু আমরা বলতে পারবো না যে এই যে প্রেগনেন্সি একটা শিওর সিমটমস হিসাবে আমরা বলতে পারবো না। মর্নিং সিকনেস অনেক কারণে হতে পারে। গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক ডিসঅর্ডারের জন্য হতে পারে, অ্যাসিডিটির জন্য হতে পারে। তা সেটা আমাদের ডায়াগনোসিস করতে হবে। এবার হচ্ছে তার স্কিনের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তার সেই স্কিনে তার একটা ভেলা বলে এক ধরনের স্পট পড়ে। আবার ভেলা স্পট পড়লেই যে আমরা প্রেগনেন্ট করবো সেটা কিন্তু শিওর করে বলা যাবে না, কারণ এই সিমটমস, স্কিনের যে সিমটমসগুলো, এই সিমটমসগুলো অন্যান্য রোগের ক্ষেত্রেও আসে। তা এই যে স্কিনের স্পট পড়াটা বা লোয়ার অ্যাবডোমেনে একটা স্পট পড়া, এটাও কিন্তু শিওর সাইন সিমটমস নয় প্রেগনেন্সি, কিন্তু প্রেগনেন্সির অন্যতম একটা সিমটমস। এবার স্তনের পরিবর্তন বা ব্রেস্ট চেঞ্জের, তাহলে
প্রেগনেন্সির সময় কিছু লক্ষণ আছে, সেই লক্ষণটা হচ্ছে ব্রেস্টে কিছু চেঞ্জ হয়, অর্থাৎ ব্রেস্টে একটু এনলার্জমেন্ট হয়, কিছু স্পট পড়ে, সেই স্পটগুলো দেখে অনেক সময় আমরা প্রেগনেন্সি বলে মনে করতে পারি, কিন্তু এটাও কিন্তু শিওর সাইন সিমটমস নয়, বিভিন্ন কারণে এটা হতে পারে। নেক্সট হচ্ছে মিকচুরেশন। মিকচুরেশন হচ্ছে যাকে আমরা পলিউরিয়া বলি। এই প্রেগনেন্সির প্রথম কয়েক মাস তাদের ঘন ঘন পেচ্ছাপ হয়। এই ক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে শিওর সাইন সিমটমস বলতে পারবো না, তার কারণ অনেক সময় ইউটিআইয়ের অর্থাৎ ইউরিনাল যে ট্র্যাক, সেই ট্র্যাকে কিছু ইনফেকশনের জন্য কিন্তু এই সমস্ত পলিউরিয়া বা মিকচুরেশনটা হয়। তা এইটাও কিন্তু শিওর সিমটমস নয়, অথচ এটাও প্রেগনেন্সির অন্যতম একটা লক্ষণ। এবার আসা যাক সন্তান, পেটের ভিতর সন্তান নড়াচড়ার অনুভূতি বা কুইটিং, এটা আর্লি স্টেজে দেখা যায় না, এটা কয়েক মাস পরে দেখা যায়। এই আর্লি স্টেজ অফ কুইটিং যেটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ফিল করতে পারি, হাত দিয়ে অনুভব করতে পারি, মা তার নিজের পেটের মধ্যে অনুভূতি দিয়ে বুঝতে পারি যে পেটে বাচ্চা নড়াচড়া করছে। এটা এখানেও কিন্তু একটা শিওর সিমটমস নয়। এবার হচ্ছে এনলার্জমেন্ট অফ লোয়ার অ্যাবডোমেন, অর্থাৎ তলপেটে। এটাও কিন্তু আর্লি স্টেজে দেখা যায় না, 3-4 মাস পরে দেখা যায়। তলপেটে তার একটা অ্যাবনর্মালিটি অর্থাৎ এনলার্জমেন্ট দেখা যায়। এখানেও কিন্তু আমরা এই সিমটমসগুলো কিন্তু শিওর সিমটমস নয়, এটাও কিন্তু আনুমানিক একটা লক্ষণ। কারণ বিভিন্ন কারণে ইউটেরাসের অংশে যদি কোনো রকম ইনফেকশন হয় বা টিউমার থাকে, জরায়ু টিউমার যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু লোয়ার অ্যাবডোমেন এনলার্জমেন্ট হতে পারে। তাহলে এই লক্ষণগুলো কিন্তু শিওর টেস্ট নয়। তাহলে নিশ্চিত লক্ষণ কি হবে? আমরা 7টা লক্ষণ বললাম যে এগুলো প্রেগনেন্সির একটা লক্ষণ, কিন্তু পাশাপাশি আমরা এটাও বললাম যে এটা শিওর টেস্ট নয়, এটা সেই লক্ষণগুলো সিওরিটি নেই, এখানে কিছু অন্যান্য কারণে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। তাহলে শিওর লক্ষণটা কি হবে? শিওর লক্ষণ হচ্ছে সেটা হচ্ছে আমরা স্টেথোস্কোপ দিয়ে মায়ের লোয়ার অ্যাবডোমেনে স্টেথো বসিয়ে যদি আমরা ফিটাসের যদি হৃদস্পন্দন শুনতে পাই, হার্টবিট শুনতে পাই, এবং হার্টবিট কাউন্ট করে যদি আমরা সেখানে দেখি যে হার্টবিটটা মিনিটে 120 থেকে 160 বার হচ্ছে, তাহলে আমরা এটাকে শিওর টেস্ট বলতে পারব। আরেকটা শিওর টেস্ট কি? অর্থাৎ ফিটাসের মুভমেন্ট, গর্ভের 5ম মাস থেকে ভ্রূণের নড়াচড়া অনুভব করা যায়। এটা 5 মাসের পরে পেশেন্ট নিজে বুঝতে পারবেন যে তার পেটে বাচ্চা আছে। আর ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গ, ফিটাল পার্স, আমরা পেটের উপরে হাত দিয়ে 6ষ্ঠ মাসে, 6 মাসের প্রেগনেন্ট যখন হবে, ভ্রূণের যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো অনুভব করতে পারি, এটা প্যালপেট করে অনুভব করা যেতে পারে, তাও সেই 6 মাসের সময়। আর কি? এক্স-রে পরীক্ষা, বিভিন্ন রকম ফাইন্ডিংস। আপনারা জানেন আজকাল আলট্রাসোনোগ্রাফি হয়েছে,
এক্স রে হয়েছে। তা এক্স রের মধ্যে দিয়ে আমরা কি পেতে পারি? এক্স রের মধ্যে দিয়ে আমরা যে ফিটাসের যে বোন, সেই বোনের শ্যাডোটা পেতে পারি। মনে রাখতে হবে, প্রেগনেন্ট লেডিদের কিন্তু কখনোই এক্স রে করা উচিত নয়, কারণ এক্স রেটা হচ্ছে একটা রে। এই রে রঞ্জন রশ্মি যাকে বলা হয়, সেই রেটা কিন্তু যদি প্রেগনেন্ট লেডিদের এক্স রে করা হয় তাহলে বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে, তার উপর একটা এফেক্ট করতে পারে। এর জন্য কোনো অবস্থাতে কিন্তু এক্স রে করা উচিত না। এই প্রেগনেন্সি টেস্ট, শিওর টেস্ট করার ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা আলট্রাসোনোগ্রাফি করতে পারি। আর ইউরিন টেস্ট কালচার বা ইউরিন টেস্ট করলে আমরা কিছু আর্লি স্টেজে আমরা প্রেগনেন্সি বলে ডাউট পরিষ্কার বুঝতে পারি। এবার হচ্ছে আমরা একটা চার্ট নিয়ে আলোচনা করব। সেই চার্টটা হচ্ছে যে গর্ভের কোন মাসে কি কি লক্ষণগুলো হয়। কারণ আমরা এই চার্টে যেটা দেখতে পাচ্ছি, গর্ভের ঋতুবন্ধটা মেনস্ট্রুয়েশন, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, এটা কোন মাসে দেখা যায়? সেটা হচ্ছে প্রথম মাস থেকেই তার এটা পজিটিভ, অর্থাৎ অ্যামোনেরিয়া যেটাকে আমরা বলছি, বা অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, প্রথম মাস থেকে একেবারে দশম মাস পর্যন্ত তার অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। স্তনের যে পরিবর্তনটা হয়, স্তনের পরিবর্তন সেটা কিন্তু কোন কোন মাসে পাওয়া যায়? প্রথম মাসে পাওয়া যাবে না, দ্বিতীয় মাস থেকে একেবারে দশম মাস পর্যন্ত স্তনের পরিবর্তনটা পাওয়া যাবে। তারপরে মর্নিং সিকনেস, সেটা কিন্তু প্রথম মাসে হয় না, দ্বিতীয় মাস থেকে দেখা যায়, দ্বিতীয় মাসে, তৃতীয় মাসে দেখা যায়। তারপরে চতুর্থ মাসে থাকে না, পঞ্চম মাসে থাকে না, ষষ্ঠ মাসে থাকে না, সপ্তম মাসে থাকে না, অষ্টম মাসে থাকে না, নবম মাসে থাকে না, দশম মাসে থাকে না। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় মাসে তার এই মর্নিং সিকনেসটা থাকে। এবার হচ্ছে মিস্টিউলেশন, বারবার ঘন ঘন প্রস্রাবে যাওয়া, সেটা কোন কোন মাসে থাকে? ফার্স্ট মাসে, প্রথম মাসে থাকে না। তারপরে হচ্ছে দ্বিতীয় মাসে দেখা যায়, তৃতীয় মাসে দেখা যায়, চতুর্থ মাসে নেই, পঞ্চম মাসে নেই, ষষ্ঠ মাসে নেই, সপ্তম মাসে নেই, তার মানে আপ টু ডেলিভারি পর্যন্ত আর নেই। এবার লোয়ার অ্যাবডোমেনের স্ফীতি, লোয়ার তলপেটে যে অ্যাবনর্মালিটি বা গ্রোথ বাড়া, সেটা হচ্ছে প্রথম মাসে থাকে না, দ্বিতীয় মাসে থাকে না, তৃতীয় মাসে থাকে না, চতুর্থ মাস থেকে দশম মাস পর্যন্ত তার এই লোয়ার অ্যাবডোমেনটা এনলার্জমেন্টটা দেখা যায়। এবার ফিটাস মুভমেন্টটা আমরা দেখতে পাই প্রথম মাসে নেই, দ্বিতীয় মাসে নেই, তৃতীয় মাসে নেই। এবার হচ্ছে চতুর্থ মাস থেকে ডেলিভারি পর্যন্ত তার ফিটাস মুভমেন্টটা পাওয়া যায়। এবার হচ্ছে ভ্রূণের হৃদস্পন্দন, হার্টবিট, যেটা ফিটাসের যে হার্টবিট, সেই হার্টবিটটা আমরা কোন মাস থেকে পাবো? হার্টবিটটা প্রথম মাসে পাবো না, দ্বিতীয় মাসে পাবো না, তৃতীয় মাসে পাবো না, চতুর্থ মাসে পাবো না, পঞ্চম মাসে পাবো না, ষষ্ঠ মাস থেকে আপ টু ডেলিভারি পর্যন্ত আমরা স্টেথোস্কোপ দিয়ে বা কান পাতলে মায়ের লোয়ার অ্যাবডোমেন্টে থেকে আমরা একটা ফিটাসের সাউন্ড পাবো, যেটা হার্টবিটটা শোনা যাবে 120 থেকে 160 পর্যন্ত পার মিনিট। আচ্ছা, ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গী যে এক্সট্রিমিটিসগুলো, সেগুলো আমরা ফিলিংস করব কোন মাসে? সেগুলো ফিলিংস হবে প্রথম মাসে হবে না, দ্বিতীয় মাসে হবে না, তৃতীয় মাসে হবে না, চতুর্থ মাসে হবে না, পঞ্চম মাসে হবে না, ষষ্ঠ মাস থেকে আমরা কিন্তু এই ফিলিংসটা
পেতে পারি। আর মুভমেন্ট অফ ফিটাস, ফিটাসের যে মুভমেন্টটা সেটা হচ্ছে আমরা প্রথম 4 মাস পাবো না, তা পঞ্চম মাস থেকে আপ টু ডেলিভারি পর্যন্ত আমরা এই ফিটাস মানে মুভমেন্টটা পাবো। তাহলে এই হচ্ছে আমাদের প্রেগনেন্সির বিভিন্ন রকম পরীক্ষা, এবং সে প্রেগনেন্ট কিনা সেটা আমরা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে পারবো বা ডায়াগনোসিস করতে পারবো। তা এবার প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মানে আমার প্রেগনেন্সি টেস্ট করার জন্য কখনই এক্স রে করা উচিত হবে না, কারণ এক্স রে যে মানে রেডিও অ্যাক্টিভিটি হতে পারে, সেই এক্স রে যে রেটা ফিটাসের পক্ষে ক্ষতিকর বিষয়।